আমন্ত্রণ দীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। শুরুতেই বিআরবি কেবলস নিবেদিত ফিফা ওয়ার্ল্ড কাপ 2026। আবারও দারুণ এক প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপের ফাইনালে উঠেছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। গতরাতে দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করেছে লিওনেল মেসির দল। আগামী রোববার রাত 1টায় বিশ্বকাপের মেগা ফাইনালে স্পেনের বিপক্ষে মাঠে নামবে আলবিসেলেস্তেরা। মেসি, oh, England are in trouble. শেষবাসী বাজার আগে কখনো হাল ছাড়তে নেই। এবারের বিশ্বকাপে এই কথার প্রমাণ করে টানা দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠল আর্জেন্টিনা। প্রথমার্ধে ফুটবলের বদলে মারামারি ও ফাউল বেশি হয়েছে। প্রথমার্ধে ফাউল হয়েছে 19টি। হলুদ কার্ড দেখেন দুই দলের একজন করে খেলোয়াড়। বিরতির পর 55 মিনিটে মর্গান রজার্সের ক্রস থেকে গোল করে ইংল্যান্ডকে এগিয়ে দেন অ্যান্থনি গর্ডন। নিস্তব্ধ হয়ে যায় আর্জেন্টিনার সমর্থকরা। ম্যাচে ফিরতে চেষ্টার কমতি ছিল না লিওনেল মেসির দলের। সুযোগও তৈরি করে একের পর এক, কখনো ইংলিশ ডিফেন্স, আবার কখনো বাধা হয়ে দাঁড়ায় গোলকিপার পিকফোর্ড। 75 মিনিটে আসে সুবর্ণ সুযোগ। দুর্দান্ত হেড করেন ম্যাকঅ্যালিস্টার, তবে তার হেড বারে লেগে ফিরে আসে। সময় যত করে আর্জেন্টিনার খেলোয়াড়রা তত আক্রমণাত্মক হয়। 85 মিনিটে লিওনেল মেসির পাস থেকে বক্সের বাইরে থেকে দারুণ এক শটে গোল করে আর্জেন্টিনাকে সমতায় ফেরান এনজো ফার্নান্দেজ। ম্যাচে ফেরার পর টার্গেট ছিল এগিয়ে যাওয়ার। নির্ধারিত সময় গড়িয়ে খেলা যায় যোগ করা সময়ে। সেখানে 2 মিনিট না পেরোতে লিওনেল মেসির চোখ ধাঁধানো ক্রস হেডে বল পেয়ে যান বদলি হিসেবে নামা লাউতারো মার্তিনেজ। এবার বাধা হতে পারেননি ইংলিশ গোলকিপার পিকফোর্ড। ডাগ আউট থেকে শুরু করে গ্যালারি গর্জে ওঠে আর্জেন্টাইন ভক্তরা। এই ম্যাচে 2টি গোলে সহযোগিতায় চলতি বিশ্বকাপে মেসির মোট অ্যাসিস্ট সংখ্যা দাঁড়ায় 4টি। তাতে গোল্ডেন বুট জয়ের দৌড়ে আরও সুবিধাজনক অবস্থানে চলে গেল মেসি। বাকি সময়ে ইংল্যান্ডকে কোনো সুযোগই দেয়নি আর্জেন্টিনা। রেফারি শেষবাসী বাজার সাথে সাথে শুরু হয় আর্জেন্টিনার জয় উদযাপন। এই উদযাপন ঘুরে দাঁড়ানোর গল্প লেখার। আটলান্টায় শেষবাসী বাজার পর নতুন এক পাতা যুক্ত হলো রেকর্ড বইয়ে। বিশ্বকাপের ইতিহাসে এই প্রথম ফাইনালে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার 2 চ্যাম্পিয়ন মুখোমুখি হবে। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। রোমাঞ্চ আর প্রত্যাবর্তনের গল্প লিখে বিশ্বকাপ ফুটবলের ফাইনালে ওঠা আর্জেন্টিনাকে নিয়ে উচ্ছ্বসিত সমর্থকরা। সেমিফাইনালে ইংল্যান্ড বধের নায়কদের নিয়ে দেশের বিভিন্ন স্থানে হয় আনন্দ মিছিল। লক্ষ্মীপুর শহরের বিভিন্ন মহল্লায় খেলা শেষে পরপরই উল্লাসে মেতে ওঠেন আর্জেন্টিনা ভক্তরা। আকাশে নীল পতাকা হাতে সড়কে নেমে আসেন তারা। মোটরসাইকেলে শোভাযাত্রা, আতশবাজি ফোটানো, ঢাক ঢোলের তালে নাচ ও স্লোগানে মুখর হয়ে ওঠে শহর। অনেকেই প্রিয় দল ও লিওনেল মেসির নামে জয়ধ্বনি দেন। একইভাবে হবিগঞ্জে আনন্দ উৎসবে মাতেন আর্জেন্টিনার সমর্থকরা। গুড়ি বৃষ্টি উপলক্ষ করে হবিগঞ্জ শহর, নবীগঞ্জ ও কটিয়াদি বাজার সহ বিভিন্ন এলাকায় মিছিল বের করেন ভক্তরা। 5 মিনিটে আমরা 2টা গোল দিয়েছি এবং আমরা কামব্যাক, এটা সারা বিশ্বের 1 নাম্বার দল আর্জেন্টিনার। আমাদের বস মেসি যেহেতু আছে, কামব্যাক হবে। আমাদের অনুভূতি অনেক ভালো, তো ইনশাল্লাহ আমরা ফাইনাল ও চ্যাম্পিয়ন হই। নড়াইলের সমর্থকদের প্রত্যাশা আরেকটি জয়ের মধ্য দিয়ে বিশ্ব চ্যাম্পিয়নদের মুকুট ধরে রাখবে লিওনেল মেসির দল। পটুয়াখালীতে মোটরসাইকেল শোভাযাত্রা ও আনন্দ উল্লাস করেন বর্তমান চ্যাম্পিয়নদের সমর্থকরা। নারায়ণগঞ্জে খেলা শেষে শত শত সমর্থক বুবু জেলা বাজিয়ে চাষারা গোল চত্বরে আনন্দ মিছিল বের করেন। রাতভর চলে সমর্থকদের আনন্দ মিছিল, গান ও উল্লাস। পারভেজ খোকন, দীপ্ত স্পোর্টস। অন্য প্রসঙ্গ,
যথাযোগ্য মর্যাদায় আজ পালিত হচ্ছে জুলাই শহীদ দিবস। 2024 সালের 16 জুলাই রংপুরে শিক্ষার্থী আবু সাইদ পুলিশের গুলিতে নিহত হন। এই হত্যাকাণ্ড পুরো আন্দোলনের মোড় ঘুরিয়ে দেয়। আবু সাইদ বেঁচে না থাকলেও তার স্মৃতি নিয়ে দিন কাটে বাবা মায়ের। ছেলে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলার রায় দ্রুত কার্যকরের দাবি তাদের। জুলাই আন্দোলনে গুলি করে হত্যা করা হয় রংপুরের আবু সাইদকে। 2024 সালের 16 জুলাই তাকে হত্যার পর আন্দোলন গণবিস্ফোরণের রূপ নেয়। এক পর্যায়ে তৎকালীন সরকার প্রধান শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যান। 2 বছর পর এখন নতুন সরকার ক্ষমতায়। অনেক কিছুরই পরিবর্তন হয়েছে, কিন্তু আবু সাইদের বাবা মা এখনও তার স্মৃতি নিয়ে বাঁচতে চান। আবু সাইদের ব্যবহৃত বই, পোশাক, পড়ার টেবিল আর ছবি নিয়ে এখনও সময় কাটে তাদের। জুলাই এলেই যেন আবু সাইদের স্মৃতিতে ভারী হয়ে ওঠে চারপাশ। প্রায়ই অশ্রুসিক্ত নয়নে ছবির দিকে চেয়ে থাকেন তার মা মনোয়ারা বেগম। আমার ছেলেটাই মারছে, তার জানি ফাঁসি হয়, আমি যেন দেখি আমি যেন মরে যাই, এটা সরকারের কাছে দাবি। সন্তানের কথা মনে করে এখনো কান্নায় বুক ভাসান আবু সাইদের বাবা মকবুল হোসেন। সন্তান হত্যার বিচারের রায় দ্রুত কার্যকরের দাবি জানান তিনি। একাই বুক পাতি দিছে হাত ছিটকে। এই নির্দিষ্ট পুলিশ সিমরের মতো তাকে গুলি করে হত্যা করা হয়। কি করবো, দুঃখের কথা, বাবার এখনো মারা যায়। আবু সাইদ হত্যা মামলায় 30 আসামির মধ্যে 2 জনকে মৃত্যুদণ্ড এবং বাকিদের বিভিন্ন মেয়াদে সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ। ক্ষমতায় আসার মাত্র কয়েক মাসের মাথায় নারায়ণগঞ্জ 3 আসনের সংসদ সদস্যের ছেলে ছায়া এমপি হিসেবে পরিচিতি পেয়েছেন। সোনারগাঁ সিদ্ধিরগঞ্জ এলাকার সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান ও তার ছেলে খায়রুল ইসলাম সজীবকে নিয়ে এরই মধ্যে সৃষ্টি হয়েছে সমালোচনা। চাঁদাবাজি, ঝুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ, নৌপথ, বালু বাণিজ্যে প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এমপি পুত্র সজীবের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ 3 আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান, তার ছেলে খায়রুল ইসলাম সজীবের বিরুদ্ধে নারায়ণগঞ্জের শিল্প কারখানায় চাঁদাবাজি, জুট ব্যবসা ও দরপত্র নিয়ন্ত্রণ সহ সবখানে একক আধিপত্য গড়ে তোলার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে সম্প্রতি গোয়েন্দা পুলিশ তাকে আটক করে, কিন্তু মাত্র 12 ঘন্টার মধ্যে মুচলেকা দিয়ে ছাড়িয়ে নেওয়া হয় সজীবকে। এতে ক্ষুব্ধ হন স্থানীয়রা, তবে তারা এমপি পুত্রের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস দেখাননি। যদিও সে সময় সজীবকে আটকের পর ছেড়ে দেওয়ার ব্যাখ্যা দেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তার বিরুদ্ধে কোনো মামলা নেই এবং কেউ তার বিরুদ্ধে কোনো মামলা রুজু করে। আনুমানিক 5-6টা অভিযোগ আমাদের কাছে আছে এবং ঢাকাও কিছু অভিযোগ আছে। এদিকে জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সজীবকে নানা অনিয়মে জড়িত থাকার অভিযোগে সব পদ থেকে বহিষ্কার করেছে। একই সঙ্গে নেতাকর্মীদের সজীবের সঙ্গে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়। তারেক রহমানের একটা স্পষ্ট মেসেজ যে নিজ দলের হোক, যেই দলেরই হোক, অপরাধীভাবে গণ্য করা হবে। যে 17 বছরের ত্যাগ কিন্তু বিনষ্ট করে ফেলতেছে টুকটাক চাঁদাবাজি, দখলবাজি, তারপরে সাধারণ মানুষের উপর জুমল নির্যাতনের মাধ্যমে যাদেরকেই বহিষ্কার করেছে। দল তো হার্ডলাইনে যেতে বাধ্য হয়েছে, অবশ্য তাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ ছিল বলেই তাদের বহিষ্কার করেছে। আমি মনে করি যে যত বড় নেতাই হোক, বিএনপিতে যদি কোনো অপরাধ করে তাকে কোনো ছাড় দিবে না এবং জেনে শুনে বুঝেই উনি বহিষ্কার করছে। মুচলেকা দিয়ে একজন এমপি পুত্রকে ছেড়ে দেওয়ার ঘটনায় আইনের শাসন প্রতিষ্ঠায় ব্যত্যয় ঘটেছে বলে জানান সুশাসনের জন্য নাগরিক সুজনের জেলা কমিটির সভাপতি। ক্ষমতার দাপট আমরা বিগত সরকারের আমলে দেখেছি। আমরা প্রত্যাশা করেছিলাম এই নির্বাচিত সরকারের আমলে এটা অনেকটা কমে যাবে, কিন্তু আমরা নারায়ণগঞ্জের মানুষ দেখেছি যে নারায়ণগঞ্জ 3 আসনের সাংসদ পুত্র তিনি এলাকায় তার ক্ষমতার দাপট দেখিয়ে বহু ধরনের অপকর্মের সাথে যুক্ত। আমরা বিশ্বাস করি না এই মুচলেকা ছাড়ানোর মধ্য দিয়ে তিনি আর অপকর্ম করবেন না, এবং এইটাও এক ধরনের আইনের শাসন প্রতিষ্ঠার ব্যত্যয় ঘটেছে। 2024 সালের 5 আগস্টের পর সজীবের প্রভাব বিস্তার শুরু হয়। পরে তার বাবা সংসদ সদস্য হওয়ার পর আরও বেপরোয়া হয়ে ওঠেন তিনি। সোনারগাঁও ও সিদ্ধিরগঞ্জে তার অনুসারীদের একটি শক্তিশালী বলয় গড়ে ওঠে। কামরুন নাহার, দীপ্ত, বার্তাকক্ষ।
রাজধানীর উত্তরায় সড়ক দুর্ঘটনায় 2 জন সাংবাদিক নিহত হয়েছেন। তারা হলেন দৈনিক প্রাণের বাংলাদেশের স্টাফ রিপোর্টার রবিউল আলম রাজু এবং সংবাদ দিগন্তের স্টাফ রিপোর্টার সাকিবুল হাসান। জানা যায়, গত রাতে বিশ্বকাপ ফুটবলের খেলা দেখে মোটরসাইকেলে বাসায় ফেরার পথে একটি বাস চাপা দিলে গুরুতর আহত হন তারা। পরে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক 2 জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার কারণ এবং বাসটিকে শনাক্তে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। গত 2 দিন বৃষ্টি না হওয়ায় নওগাঁয় স্থিতিশীল রয়েছে বিভিন্ন নদ নদীর পানি। গত 24 ঘন্টায় আত্রাই নদীর পানি জোতবাজার পয়েন্টে 2 সেন্টিমিটার বেড়েছে। তবে মহাদেবপুর পয়েন্টে কমেছে 5 সেন্টিমিটার ও আত্রাই রেলওয়ে স্টেশন পয়েন্টে স্থিতিশীল অবস্থায় রয়েছে। স্থানীয় পানি উন্নয়ন বোর্ড জানায়, উজান থেকে নেমে আসা পানি কমতে শুরু করলে জেলার নদীগুলোর পানি দ্রুতই কমতে শুরু করবে। কুড়িগ্রামে ধরলা, তিস্তা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদের পানি কমতে থাকায় চর ও নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতির উন্নতি হচ্ছে। বৃহস্পতিবার সকাল 6টায় কাউনিয়া পয়েন্ট তিস্তার পানি হ্রাস পেয়ে বিপদসীমার 41 সেন্টিমিটার ও পাটেশ্বরী পয়েন্ট দুধকুমারের পানি 55 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে দেশের সব সমুদ্র বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সাগর উত্তাল থাকায় পটুয়াখালীতে ঘাটে ফিরতে শুরু করেছে শত শত ট্রলার। আষাঢ়ের প্রথম দিনটি ছিল গত 15ই জুন, কিন্তু বর্ষার প্রথম 16 দিনই দেখা গেছে উল্টো চিত্র। অধিকাংশ এলাকায় স্বাভাবিকের তুলনায় বৃষ্টি কম হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, দেশে বদলে যাচ্ছে ঋতু বৈচিত্র্য। পাশাপাশি উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বেশি হলেও অন্য অংশে বৃষ্টির ঘাটতি দেখা যাচ্ছে। ষড়ঋতুর বাংলাদেশে এখন বর্ষাকাল। কবিগুরুর ভাষায় বললে, আষাঢ়ে বাদল নামে নদী ভর ভর, মাতিয়া ছুটিয়া চলে ধারা খরতর। চলতি বর্ষাতেও বাদল নেমেছে। এমনকি চট্টগ্রামে গত 43 বছরের রেকর্ড ভেঙে একদিনে বৃষ্টি হয়েছে 412 মিলিমিটার পর্যন্ত। কিন্তু মৌসুমি বায়ু কি দেশের সব স্থানেই পৌঁছাতে পেরেছে? দেশের এক প্রান্তে যখন বৃষ্টি, তখন অন্য প্রান্তে কতটা ভিজেছে মাটি? আবহাওয়া অফিসের তথ্য বলছে, গত জুনে দেশে স্বাভাবিকের তুলনায় বৃষ্টি হয়েছে 30% কম, যা গত 7 বছরের মধ্যে সর্বনিম্ন। দীর্ঘমেয়াদী গবেষণা থেকে জানা যায়, বাংলাদেশে মে জুনে তাপমাত্রা দ্রুত বাড়ছে, সে সঙ্গে সংখ্যা বাড়ছে উষ্ণ দিনের। এবছর বর্ষার শুরুতে স্বাভাবিকের চেয়ে 30% বৃষ্টি কম হয়েছে। পরবর্তীতে বৃষ্টির পরিমাণ স্বাভাবিক থাকলেও এ ঘাটতি পূরণ হবে না। এর আগে 2019 সালে বর্ষায় বৃষ্টি কম হয়েছিল 35%। এবছর কিছুটা অনেকটা অস্বাভাবিক এই কারণে যে ইনিশিয়ালি যে বৃষ্টি, বিশেষ করে প্রি মনসুনি বৃষ্টি অনেকটা বেশি হয়েছে, যে সময় বৃষ্টি হওয়ার কথা না, বিশেষ করে এপ্রিল মে। আবার দেখা যাচ্ছে পরে মনসুনে যে সময় বৃষ্টি হওয়ার কথা সেই সময় বৃষ্টি কম দেখা যাচ্ছে। এবছর বেসিক্যালি শুরু থেকে কিছুটা অ্যানোমালি ওয়েদার বিরাজ করছে। এই আবহাওয়াবিদ আরও জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বর্ষার স্বাভাবিক ধরন বদলে যাচ্ছে। বৃষ্টিপাত এখন আর সমানভাবে হচ্ছে না, বরং অঞ্চল ভেদে তৈরি হচ্ছে বড় ধরনের বৈষম্য। বৃষ্টির যেটা হচ্ছে বেশি সম্ভাবনা যেটা রয়েছে, বিশেষ করে আপনার চট্টগ্রাম, তারপরে সিলেট এবং বরিশাল, এইসব জায়গায় বৃষ্টি সম্ভাবনা আছে। এবং ঢাকা সহ আপনার বিশেষ করে রংপুর, রাজশাহী, এইসব জায়গায় বৃষ্টি অনেকটা কম হবে। দেশের আবহাওয়া বিশ্লেষণে দেখা যাচ্ছে, দক্ষিণ পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেশি, বিশেষ করে চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে। বিপরীতে ঢাকা, রাজশাহী ও রংপুর অঞ্চলে বৃষ্টিপাত তুলনামূলক কম। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে ফের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। গতরাতে রাজধানী তেহরান সহ অন্তত 5টি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে হরমুজ প্রণালীতে ইরানের একটি তেল ট্যাঙ্কার ধ্বংস করেছে তারা। ইরানের গণমাধ্যমগুলো জানিয়েছে, আহভাজে শিশুদের ক্যান্সার হাসপাতালের কাছে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ পূর্বাঞ্চলের রাস্ক এবং কোনারাক শহরেও 2টি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। পাল্টা হিসেবে কুয়েত, জর্ডান ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে তেহরান। একই সঙ্গে হরমুজ প্রণালীতে মার্কিন অবরোধ বহাল থাকলে পুরো পশ্চিম এশিয়ার জ্বালানি রপ্তানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে আইআরজিসি।
টানা ভারী বৃষ্টি, বন্যা ও টাইফুনের আঘাতে বিপর্যস্ত এশিয়ার অনেক দেশ। অন্যদিকে ইউরোপে তাপপ্রবাহে বিপর্যস্ত জনজীবন। বিশ্বজুড়ে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। বিশেষজ্ঞরা বলছে, ভবিষ্যতে প্রকৃতির বিরূপ প্রভাব আরও তীব্র হতে পারে। বাংলাদেশ সহ এশিয়ার অনেক দেশে টানা বৃষ্টি, বন্যা, জলাবদ্ধতা, ভূমিধস, আবার কোথাও কোথাও টাইফুন, আবার ইউরোপ সহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ। প্রকৃতির এই চরম রূপে বিপর্যস্ত জীবন। বিশ্বজুড়ে জলবায়ুর অস্বাভাবিক পরিবর্তনের প্রভাব দিন দিন আরও স্পষ্ট হয়ে উঠছে। গত জুন মাসের শেষের দিকে ইউরোপের বেশিরভাগ দেশে, বিশেষ করে স্পেন, ফ্রান্স, বেলজিয়াম, জার্মানি সহ বিভিন্ন দেশে তীব্র তাপপ্রবাহ আঘাত হানে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা সমর্থিত নেটওয়ার্ক ইউরোমমোর তথ্য অনুযায়ী 20 থেকে 28 জুন পর্যন্ত মাত্র 8 দিনের তাপপ্রবাহে 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে 9,000-এর বেশি ছিলেন প্রবীণ। প্রচণ্ড গরমে হিট স্ট্রোক ও শ্বাসকষ্টজনিত জটিলতায় এই প্রাণহানি, যা সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে মারাত্মক তাপপ্রবাহের ঘটনা। একদিকে ইউরোপ যখন পুড়ছে, তখন পৃথিবীর আরেক প্রান্ত এশিয়ার বিভিন্ন দেশ বন্যা, টাইফুন, ঝড়ের ধাক্কায় বিপর্যস্ত। প্রবল বৃষ্টিপাত, ভয়াবহ বন্যা ও ভূমিধসের কবলে বাংলাদেশও। সম্প্রতি এসব দুর্যোগে অন্তত 51 জনের প্রাণহানি এবং 10 লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধুমাত্র বাংলাদেশ নয়, ভারতের বিভিন্ন রাজ্য টানা বৃষ্টিতে এবং আকস্মিক বন্যায় বিপর্যস্ত। হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, জম্মু কাশ্মীর, মিজোরাম, ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গে ভারী বর্ষণ জনজীবন বিপর্যস্ত করে তুলেছে। বিভিন্ন অঞ্চলে বারবার ভূমিধসের কারণে যান চলাচল ব্যাহত হচ্ছে। এদিকে জাপান ও তাইওয়ানে তাণ্ডব চালিয়েছে শক্তিশালী টাইফুন বাভি। এক সপ্তাহের ব্যবধানে 2টি টাইফুনের কবলে পড়েছে চীন। ফিলিপাইনে মারা গেছেন অন্তত 18 জন। এশিয়া থেকে ইউরোপ কিংবা আমেরিকা, পৃথিবীর অধিকাংশ দেশই এখন প্রকৃতির বৈরূপের কবলে। আর এই চরম আবহাওয়া পরিস্থিতির পেছনে বড় কারণ হিসেবে উঠে এসেছে এল নিনো। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা এরই মধ্যে সতর্ক করেছে, জুলাই থেকে সেপ্টেম্বরের মধ্যে এটি আরও শক্তিশালী হবে। প্রকৃতির বিরূপ প্রভাব আরও তীব্র হতে পারে। বিশ্বের বিভিন্ন অঞ্চলে খরা, ভারী বৃষ্টি, তীব্র তাপপ্রবাহ এবং সমুদ্রের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ুর এই পরিবর্তন এখন আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এল নিনোর প্রভাব এবং বৈশ্বিক উষ্ণতা মিলিয়ে বিশ্বের বিভিন্ন অঞ্চলে চরম আবহাওয়ার ঝুঁকি আগামী মাসগুলোতেও অব্যাহত থাকতে পারে। তাই দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি, সতর্ক ব্যবস্থা এবং কার্যকর ব্যবস্থা নেওয়া সহ আন্তর্জাতিক সহযোগিতাকেই বেশি গুরুত্ব দিচ্ছেন বিশেষজ্ঞরা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।